হ্যালো এভরিওয়ান, আজ আমি ব্রিং লাভের 9, 10, 11, 12 নম্বর এপিসোড অর্থাৎ শেষ পার্ট এক্সপ্লেন করব। যারা আগের এপিসোডগুলো দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও। তো শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখি মিনজুর কান্না দেখে ইয়ংজু আর নিজেকে সামলাতে পারে না, সে তো কেঁদেই ফেলে। কিন্তু তারপর ইয়ংজু মিনজুকে কান্না থামার পর বলে, দূর, আমি ছোট বাচ্চাদের মতো কাঁদলাম। মিনজু ইয়ংজুর হাত ধরে আর বলে, কাঁদলে মন হালকা হবে, তাই নিজের মধ্যে কিছু চেপে ধরে থাকবে না, যখন মন চাইবে কান্না করবে। এটা শুনে ইয়ংজু আরো ইমোশনাল হয়। এরপর দেখতে পারি এদিকে ওচান বাংরিমকে বাসায় ড্রপ করে দেয়। ওচান বলে, তোমার এত বড় বাড়ি? বাংরিম বলে, কিন্তু এটা দেখতেই বড়, কিন্তু ভিতরটা ফাঁকা। আর সে ওচানকে বলে, কিন্তু আমি চাই এখন এই বাড়ি পূর্ণতা পাক। তোমার সাথে সকালে ব্রেকফাস্ট করব, এরপর ডিনারও করব, সময়ও কাটাবো। তুমি কি চাও আমার সাথে এসব করতে? আমি তোমার সাথে আমার ফিউচার কাটাতে চাই। ওচান বলে, আসলে আমি জানি না আমার ফিউচারে কি আছে, তাই আমি তোমার সাথে এসব করতে পারবো কিনা জানি না। বাংরিম বলে, বুঝেছি, আচ্ছা আমি যাই। এটা বলে সে মন খারাপ করে তার বাসায় যায়। আর এদিকে ওচানও মন খারাপ করে কাঁদছিল, কিন্তু সেখানে বাংরিমের মা আসে আর ওচানকে অনেক রাগ দেখায়, কেন ওচান এরকম ভিআইপি এলাকায় নিজের ট্রাক রেখেছে। ওচান বাংরিমের মাকে সরি বলে চলে যায়। এরপর কিছুদিন চলে যায়, কিন্তু ইয়ংজু নিজেকে বাসায় গুটিয়ে রাখে, সে অফিসেও আসছিল না। সারাদিন গ্র্যান্ডমার কথা ভেবে মন খারাপ করে থাকতো। দেখতে পাই তার বাসায় মিনজু আসে আর তাকে ভিলেজে নিয়ে আসে। ভিলেজে আসার পর সবাই ভিলেজের ইয়ংজুর মন কিভাবে ভালো রাখা যায়, হাসানো যায়, এসব ট্রাই করতে থাকে। তার সাথে গেম খেলে, খেতে বসে, কিন্তু ইয়ংজু তারপরও সবার সামনে কেঁদে ফেলে। সুকজা বলে, মন চাইলে কান্না করবে, কোনো হেজিটেট ফিল করবে না, বুঝছো? ইয়ংজু তাদের কথা শুনে জোরে জোরে কাঁদতে থাকে সবার সামনে। আর কান্না দেখে ভিলেজের সবাই কেঁদে ফেলে। এর পরে সিনে দেখতে পাই বাংরিমকে অফিস থেকে আবার ওচান বাসায় পৌঁছে দেয়। বাংরিম তাকে জিজ্ঞেস করে, তার ট্রাক কই? ওচান বলে, সেদিন এক মহিলা আমার ট্রাক দেখে নানা রকম কথা শুনেছে, এজন্য আমি অপমান বোধ করছিলাম, আর এই জন্যই আজ আমি গাড়ি আনিনি। বাংরিম বলে, কার এত সাহস? আর তখন তার মা সেখানে আসে। ওচানকে দেখে বলে, তোমাকে খুব চেনা চেনা লাগছে, তুমি সেই টোস্ট লোক না? বাংরিম তার মাকে বলে, সে আমার বয়ফ্রেন্ড। এটা শুনে তার মা রেগে যায় আর তাকে জোর করে বাড়ি নিয়ে যায় এবং তাকে অনেক বকাবকি করে, কেন এরকম একজনের সাথে সে রিলেশনে গেল। কিন্তু বাংরিম তার মাকে সরাসরি বলে দেয়, ওচান যাই করুক না কেন তার কোনো যায় আসে না, সে ওচানকেই ভালোবাসে আর তার সাথেই থাকতে চায়, কারণ সে ওচানের কাছে শান্তি পায়। এটা বলে সে কাঁদতে কাঁদতে বাসার বাইরে আসে আর বাইরে এসে দেখে ওচান এখনো দাঁড়িয়ে আছে বাইরে। বাংরিমকে কাঁদতে দেখে ওচান থেকে কমফোর্ট দেয় আর বাংরিম বলে, ঠিকই বলছো, আমাকে বিয়ে করা উচিত না তোমার, কারণ তুমি ছোট থেকে তোমার ফ্যামিলির ভালোবাসা পেয়ে এসেছো আর আমার ফ্যামিলি আমাকে কিছুই মনে করে না, তাহলে তুমি কেন আমার মতো একজনকে বিয়ে করতে রাজি হবে বলো? ঠিক করছো, তোমার উচিত না আমাকে বিয়ে করা। এটা বলে সে চলে যায়। এরপর দেখতে পাই একদিন ভিলেজে এক ইউটিউবার আসে, সে কিমের শপে আসে। সেখানে ইয়ংজু, মিনজু, জুয়ান, কিম ছিল। ইউটিউবার জুয়ান আর মিস্টার কিমকে দেখে বলে, এত বুড়া লোকের এরকম ইয়াং বউ কিভাবে হতে পারে? নিশ্চয় এই লোক জুয়ানকে চিট করে এখানে এনেছে, কারণ কিম তো অনেক বয়স্ক আর দেখতে অসুন্দর। কিম ইউটিউবারকে বলে, কি আমি তার সাথে চিট করছি? ও আমার সবকিছু, যাকে দেখলে আমি হাসি, আবার যার কাছে আমি মন খুলে কাঁদতেও পারি, ওর কাছে আমি শান্তি পাই, কারণ আমি ওকে ভালোবাসি। ইয়ংজু কিমের কথা শুনে বুঝতে পারে তারও মিনজুর জন্য ঠিক এরকমই ফিল হয়। বুঝতে পারে মিনজুকে সে আসলেই ভালোবাসে। আর এরপর একদিন মিনজুকে অবশেষে তার ফিলিংস এর কথা জানায়। সে বলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কাছে শান্তি পাই, মন খুলে কাঁদতে পারি, হাসতে পারি, কখনো তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আমি কিন্তু তোমার সাথে থাকতে চাই। মিনজু বলে, না তো, ছেড়ে যাব না কখনো, এই জীবন থাকতে। এটা বলে তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। এরপর তাদের ডেটিং শুরু হয়। মিনজু ইয়ংজুর যা যা পছন্দ তাই তাই করে, সে কিভাবে ইয়ংজুকে ভালো রাখা যায় এসব কেয়ার করতে থাকে। কদিন পরে তারা ফাইনাল বিয়ারের স্যাম্পল রেডি করে অফিসে টেস্ট করার জন্য আনে। কিন্তু সমস্যা হলো, আজ অফিসে সবাই টেস্ট করে মার্ক দিবে, এটা রিলিজ করা যাবে কিনা, কারণ চেয়ারম্যান আজ অফিসে আসতে পারবে না। এরপর সবাই টেস্ট করে, সবাই পছন্দ করলেও প্রাণীন টিমের ডিরেক্টর বলে, কিছু একটা কম মনে হচ্ছে, আমার খুব একটা ভালো লাগছে না, কি যেন একটা কম, বুঝতে পারছি না
আর বুঝতে পারি এটা তার প্ল্যানেরই পার্ট, বিয়ার রিলিজ না করার জন্য। যেহেতু বিয়ার রিলিজ করলে মার্কেটিং ডিরেক্টরের সুনাম হবে, এজন্য যে তার টিমের একজন মেম্বারকে আগেই বলে রেখেছিল অফিসের সব মেম্বারদের মধ্যে সন্দেহ তৈরি করবে এরকম ভাবে, যেন তারা ভাবতে বাধ্য হয় কিছু একটা কম আছে। কারণ মানুষের মনে একবার সন্দেহ ঢোকালে সহজে বের হতে চায় না। আর সেই কথা মতো তার টিমের মেম্বার সকলের মনে সন্দেহ ঢুকিয়ে দেয়। আর সেও সবাইকে এটা বলে, সবাই তার কথায় সন্দেহ করে, বিয়ারের রেটিং কম দেয় আর বলে এটা রিলিজ করা যাবে না। এরপর মার্কেটিং টিমের ডিরেক্টর ইয়ংজুকে ডেকে বলে এমন জিনিস বানাও যেন কেউ সন্দেহ না করে এটা কেমন। ইয়ংজু বলে এটাই ঠিক আছে, আর কাল চেয়ারম্যান আসবে, তাকে টেস্ট করালেই বোঝা যাবে ভালো কি না খারাপ। বলে সে চলে যায়। আর পরদিন চেয়ারম্যানকে টেস্ট করালে চেয়ারম্যানের পছন্দ হয়, কিন্তু চেয়ারম্যানের মনে দ্বিধা ছিল সবাই এটা পছন্দ করবে কিনা, কারণ অফিসের সবাই তো ভাবছে হয়তো এটা পছন্দ করবে না কেউ। মিনজু চেয়ারম্যানকে বলে ঠিক আছে, এত রিস্ক নেওয়ার দরকার নেই, সামনে ইন্টারন্যাশনাল বিয়ার কম্পিটিশন, এখানে যদি আমার তৈরি এই বিয়ার জিতে যায় তাহলে মার্কেটে রিলিজ করবেন, না হয় করবেন না। চেয়ারম্যান তার কথায় রাজি হয়। এটা শুনে মিনজু আর ইয়ংজু খুশি হয়। আর বাইরে এসে তার টিমের সবাইকে এই খবর দেয়। সিমরা বলে তাহলে চলো এই উপলক্ষে টিম ডিনার করি, কিন্তু মিনজু ইয়ংজুর হাত ধরে বলে না, আজ আমাদের কাজ আছে। ইয়ংজু বলে এই আমার হাত ধরছো কেন? এটা শুনে সবাই বলে আমরা জানি তোমরা ডেটিং করছো। আংমাম বলে শুধু আমিই জানতাম না। আর এরপর বাংরিম আর ওচান দুজনে মিনজুকে বলে তাহলে আজ আমরা যাই, বলে তারা দুজন দুদিকে চলে যেতে ধরে। মিনজু তাদের বলে আমার মনে হয় তোমাদের দুজন দুজনকে অনেক কিছু বলার আছে। এটা শুনে বাংরিম আর ওচান নদীর ধারে আসে। বাংরিম ওচানকে বলে তার কি কোনো বলার আছে? ওচান বলে না। আর সে বাংরিমকে জিজ্ঞেস করে তার কি কিছু বলার আছে? বাংরিম বলে না। কেন যে মিনজুর মনে হলো আমাদের দুজনের অনেক কিছু বলার আছে। চান বাংরিমকে বলে আচ্ছা আমি তোমাকে একটা কথা বলি, তুমি কিছু মনে করো না। আমার তোমাকে অনেক বিয়ে করার ইচ্ছে, কিন্তু আমার মনে হয় না আমি একজন ভালো স্বামী হতে পারবো, তাই তুমি অন্য কাউকে খুঁজে নাও। রিম তাকে বলে তার ওচানকে দেখার পর আর অন্য কাউকে ভালো লাগেনি, বিয়ে করলে ওচানকেই করবে। বাংরিম আরো বলে আমার মনে হয় না এটা একমাত্র কারণ বিয়ে না করার জন্য, আমার আরো কারণ আছে বিয়ে না করার। চান বলে না তো কিছু নেই। বাংরিম বলে আছে, ঠিক আছে, কথা বাড়ানোর কিছু নেই, তাহলে আমি যাই। এটা বলে সে চলে যায়। এদিকে দেখি মিনজু আর ইয়ংজু তার ভিলেজে আসে। মিনজু ইয়ংজুর জন্য নিজের হাতে রান্না করে তাকে খাওয়ায়। আর এরপর সে ইয়ংজুকে বলে আচ্ছা তোমার কি কখনো ইচ্ছে করে না আমার পাস্ট নিয়ে কথা বলতে? ইয়ংজু বলে না তো, কারণ আমি বর্তমান মিনজুকে ভালোবাসি, আগের মিনজুকে না, তাই এই টাইমটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, আগেরটা নয়, বুঝছো? আচ্ছা শোনো আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব। মিনজু বলে কোথায়? ইয়ংজু বলে গেলেই বুঝতে পারবে। আর এদিকে দেখতে পাই ওচান বাংরিমকে একটা রেস্টুরেন্টে ডাকে মিট করার জন্য। বাংরিম আসলে সে বলে আজ আমি তোমাকে তাহলে কিছু কথা বলি, কারণ আমার মনে হয় তোমার জানা উচিত আমার ছোট থেকে স্বপ্ন ছিল আমি একজন সোলজার হব। একদিন স্বপ্ন পূরণ হলো, কিন্তু ভাবতে পারিনি আমার সোলজার জীবন এত ভয়াবহ হবে। একদিন আমাদের শিবে কিছু লোক অ্যাটাক করছিল, আমি নিজ ইচ্ছে না থাকা সত্ত্বেও তাদের শুট করি। তখন থেকে আমার কষ্ট অনুশোচনা হতে শুরু করলো, আমি কেন এরকম করলাম। আর এক পর্যায়ে আমি সবখানে রক্ত দেখতে পেতাম। আমার এই জন্য প্যানিক অ্যাটাক হয়। এই মিট জাতীয় খাবারও খেতে পারি না, কিন্তু আমার কষ্ট হলে আমার ফ্যামিলিরও হতো, এর জন্য তারাও শান্তিতে কিছু করতে পারতো না। জন্য আমি একদিন তাদের থেকে আলাদা থাকা শুরু করলাম। এরপর আমি ডেইলি মেডিসিন নিই। আমার মনে হয় কেউ যদি জানে আমি কাউকে মেরে ফেলেছি আমার সাথে থাকতে পারবে না, তা বলে সে কাঁদতে থাকে। আর কাঁদতে কাঁদতে আবার তার প্যানিক অ্যাটাক হয়। আর সে বাইরে এসে আবার মেডিসিন নিয়ে কাঁদতে থাকে। রিমো তার পিছু পিছু আসে আর তাকে জড়িয়ে ধরে বলে তুমি যেমনই হও না কেন আমি তোমার সাথে সবসময় থাকতে চাই। আর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কারণ বাইরে থেকে তারা দুজনই অনেক পারফেক্ট সুন্দর, কিন্তু পার্সোনাল লাইফে কেউই হ্যাপি ছিল না। এই ইয়ংজুকে থেকে সে ভিলেজের রেস্ট রুমে মিনজুকে নিয়ে আসে। মিনজু দেখে সেখানে তার বাবা, তার সৎ মা আর ভাই এসেছে। ভিলেজের সবাই তার বাবার সাথে গল্প করছিল। আসলে ইয়ংজু মিনজুর ফ্যামিলিকে এখানে এনেছিল কারণ সে চাইছিল মিনজু তার বাবার সাথে সব ভুল বোঝাবুঝি শেষ হোক, তাদের সম্পর্ক ভালো হয়। কিন্তু সেখানেও খেতে খেতে তার বাবার সাথে তর্ক লেগে যায়। ভিলেজের সবাই তাদের বারণ করলো। মিনো বলে তোমরা ওদের কিছু বলিও না, এটা ওরা দেখা হলেই করে। এটা শুনে ভিলেজে সবাই হেসে ফেলে। তাই ইয়ংজু মিনজুকে এক বক্স বিয়ার দিয়ে তার বাবার কাছে পাঠায় আর বলে বিয়ার শেষ না হওয়া পর্যন্ত যেন তার কাছে না আসে। মিনজু ইয়ংজু সেই কথা মতো বিয়ার নিয়ে তার বাবার কাছে আসে আর বলে আমার এখানে আসার কোনো ইচ্ছে নেই, কিন্তু ইয়ংজু আসতে বলল। আর বাবা বলে ইয়ংজুকে তার অনেক পছন্দ। জু বলে তাকে যদি তোমার এতই পছন্দ তাহলে ওর গ্র্যান্ডমার ফুনেলারে আসনি কেন?
তার বাবা বলে গেছিলাম কিন্তু ভিতরে যায়নি। মিঞ্জু জিজ্ঞেস করে কেন? এতে তার বাবা বলে তোমার মা চলে যাওয়ার পর আর কারো ফোনের আড়ে যেতে পারি না। আর আমরা দেখতে পারি মিঞ্জু যেদিন মা মারা যায় আর বাবা ডিউটিতে ছিল আর তিনি ডিউটি শেষ করে এসে দেখে মিঞ্জু তার মায়ের ছবির সামনে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে তিনি মিঞ্জুকে তার গায়ের ইউনিফর্ম পরিয়ে দেয় আর সেখানে বসে অনেক কান্না করে। বর্তমানে তার বাবা বলে আমার পরিবারে বংশ পরম্পরায় সোলজার, তাই আমি নিজের ইচ্ছের বিরুদ্ধে তা করেছি। আমিও চাইতাম তুমি সেই ঐতিহ্য ধরে রাখো, কিন্তু তুমি তা করনি। আমি তোমাকে কোনোদিনই বুঝিনি, তোমার মা তোমাকে বুঝতো ভালো করে। কে জানতো সে এত তাড়াতাড়ি চলে যাবে। তবে আমার এখন সত্যি তোমার জন্য গর্ব হচ্ছে। আর এরপর মিঞ্জু আর তার বাবা সেখানে অনেক নিজেদের গল্প করে, তাদের সুখ দুঃখ শেয়ার করে আর এতদিনের ভুল বোঝাবুঝি শেষ হয়। পর সবাই ঘুমিয়ে পড়লে মিঞ্জু ইয়ংজুকে তার জন্য এত কিছু করার জন্য ধন্যবাদ দেয়। আর পরদিন দেখতে পারি তাদের পিআর কম্পিটিশন শুরু হয়। সেখানে অফিসের সবাই সব প্ল্যানিং টিমের ডিরেক্টরও ছিল। বুঝতে পারি তিনি আগেই প্ল্যান করে একজনকে দিয়ে পিআর চেঞ্জ করেছে, কিন্তু কম্পিটিশনে মিঞ্জুর পিআর জিতে যায়। আর এরপর মিঞ্জু ডিরেক্টরের কাছে এসে বলে কি ব্যাপার, পারলেন না তো? আর আমরা দেখতে পারি প্ল্যানিং টিমের ডিরেক্টরের ঠিক করা ডেলিভারি ম্যান যখন মিঞ্জুর কাছে পিআর আনতে চায় তখন সে ডেলিভারি ম্যানের মুখ দেখে মাইন্ড রিড করতে পারে, বুঝতে পারে ডেলিভারি ম্যান অনেক টেনশনে আছে। তো বলে কি ব্যাপার, টেনশনে কেন? লোকটি এড়িয়ে গেলে মিঞ্জু তাকে চেপে ধরে বলার জন্য। আর লোকটি স্বীকার করে ফেলে যে তাকে ডিরেক্টর পিআর চেঞ্জ করতে বলেছিল। আর বর্তমান সিনে দেখতে পাই প্ল্যানিং টিমের ডিরেক্টর এত বড় একটা স্ক্যান্ডাল করেছে সবাই জানতে পারে। আর্মিনের জন্য তাকে অনেক রাগ দেখে আর বলে আমি কি এখান থেকে তোমাকে বের করে দেব নাকি নিজেই বের হয়ে যাবে? শুনে প্ল্যানিং টিমের ডিরেক্টর তার অফিস রুমে যায়। এখানে মিঞ্জু আসে আর তাকে বলে আমি জানি তুমি ভালো, কিন্তু তুমি তোমার প্রাপ্য যেটা সেটা পাওনি, জন্য রাগান্বিত হয়ে এসব করছো। তুমি ভুল করছো, দেখো এসব করলে কেউ কি তোমার এখন পাশে আছে? এটা বলে সে চলে যায়। আর এরপর দেখতে পারি প্ল্যানিং টিমের ডিরেক্টর সত্যি সত্যি আবার রিগ্রেট ফিল করে এসব কাজের জন্য। আর সে তার পুরনো দিনের কথা ভাবতে থাকে সে কত পরিশ্রমী ছিল সবার থেকে। অপরদিকে মার্কেটিং টিমের ডিরেক্টর কাজ না করে সবাইকে তেল মেরে প্রমোশন পেয়েছে, কিন্তু প্ল্যানিং টিমের ডিরেক্টর নিজ যোগ্যতায় কোম্পানিতে টিকে রেখেছিল তাকে। তো যখন সে দেখলো মার্কেটিং টিমের ডিরেক্টর তার থেকে কাজ নিয়ে নিল, সে এটা মানতে পারেনি। তবে এখন সে নিজের ভুল বুঝতে পেরেছে, তাই সে তার রেজিগনেশন লেটার দিয়ে অফিস থেকে চলে যায়। আর এরপর দেখতে পারি ইয়ংজুর চেষ্টায় আর তার টিমের চেষ্টায় মিঞ্জুর মেক করা পিআর চারদিকে অনেক পরিমাণে সেল হয়, তাদের পুষান ব্রাঞ্চ চালু হয়। আর এর কিছুদিন পর ইয়ংজু মার্কেটিং টিমের ডিরেক্টরের কাছে এসে তার রেজিগনেশন লেটার দিয়ে বলে আর জব করতে চায় না। ডিরেক্টর জিজ্ঞেস করে কেন? এতে ইয়ংজু বলে সে ছোট থেকে কাজ নিয়ে পড়ে আছে, কোনো সে নিজেকে ফিল করেনি সে কি চায়। তাই সে ঠিক করেছে এখন থেকে মুক্তভাবে বাঁচবে, এখন আর কারো অধীনে কাজ করবে না। সব শুনে ডিরেক্টর তার লেটার অ্যাকসেপ্ট করে। পর থেকে ইয়ংজু আর মিঞ্জু একসাথে থাকা শুরু করে। এখন মিঞ্জু একজন বিয়ার ট্রেনার, সবাইকে বিয়ার মেক করার ট্রেনিং দেয়। পারি তার বাবাও এখন ভালো হয়ে গেছে, এখন অনেক হাম্বল আর কাইন্ড হয়েছে। এখন মিঞ্জুর খেয়াল রাখে আর সাথে মিনোর সাথেও ভালো বিহেভ করে, এর মতো আর কঠিন নয়। দেখতে পারি মিঞ্জু তার ভিলেজের সবাইকে ওয়ার্ল্ড ট্যুর দেওয়ার ব্যবস্থা করে দেয়। কিছুদিন পর দেখতে পারি ইয়ংজু একটা বিয়ার স্টোর দেয়। সে বলে তার ক্যারিয়ার জার্নি এই বিয়ার দিয়েই শুরু হয়েছে, তাই তার ড্রিম ছিল কখনো না কখনো সে বিয়ার শপ দিবে। আর আজ পূরণ হলো, কিন্তু গ্র্যান্ডমা যদি থাকতো অনেক খুশি হতো আর আমার সাথে হ্যান্ড পাস করতো। এটা বলে সে ইমোশনাল হয়। মিঞ্জু এটা শুনে ইয়ংজুর সাথে হ্যান্ড পাস করে আর বলে চলো এবার বাকিরা আসবে তো। এরপর তারা বাইরে এসে বসে আর সেখানে কাংবাং আসে। ইয়ংজু কাংবামকে দেখে বলে কি ব্যাপার, তোমার কি অবস্থা এখন? কাংবাম বলে আমি এখন একজন চিফ ম্যানেজার হয়েছি। আর এরপর সেখানে সিমরা আসে। ইয়ংজু জিজ্ঞেস করে তোমার কি অবস্থা? এটা শুনে সিমরা আপসেট হয় আর বলে আমি প্রমোশন পেয়েছি, কিন্তু আমার জুনিয়ররা আমার কথা শুনে না। আমরার মুখে এই কথা শুনে তো সবাই হেসে ফেলে। এরপর সেখানে ওচান আর বাংরিম আসে তাদের বিয়ের ইনভিটেশন কার্ড নিয়ে। আসো আমাদের হেল্প করো। মিঞ্জু বলে কি ব্যাপার, শুনেছিলাম তো বাংরিমের মা বাবা রাজি ছিল না, তাহলে রাজি হয়েছে অবশেষে? ওচান বলে রাজি না হয়ে যাবে কই, আমার নাম ওচান, রাজি করিয়েই সেরেছি। না বলো তোমাদের কি অবস্থা? মিঞ্জু আর ইয়ংজু বলে আমরা তো অনেক ভালো আছি আর অনেক হ্যাপি আছি। আচ্ছা চলো সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলি। এরপর তারা গ্রুপ ফটো তুলে জীবনকে বেঁধে না রেখে উপভোগ করো যুক্তি নিয়েই আমাদের সবার প্রিয় এই ড্রামাটি এখানেই শেষ হয়। তারপর বলো তোমাদের কেমন লাগলো। নেক্সটে আরো সুন্দর সুন্দর ড্রামার এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।